বইযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ ৭ম পর্ব। অ্যাডভোকেট, পণ্য উৎপাদক, চিত্রকর। শীতের একটি সকাল, জানালার বাইরে তুষার পড়ছে, কুয়াশায় প্রায় সবকিছু অন্ধকার। কে তার অফিসে বসে, তখনও বেশি বেলা হয়নি, অথচ সে যেন পুরোপুরি বিধ্বস্ত। নিজের মুখ রক্ষা করার জন্য অন্তত তার অধস্তন কর্মচারীদের কাছ থেকে সে তার ক্লার্ককে নির্দেশ দিল যেন কাউকে তার ঘরে ঢুকতে দেয়া না হয়। তারা বলবে জরুরি এক কাজ নিয়ে তিনি ব্যস্ত। কিন্তু কাজ করার বদলে সে চেয়ারে গা এলিয়ে বসল। আলস্যের সঙ্গে সে তার ডেস্কের ওপরের কাগজপত্রগুলি গুছিয়ে রাখল এবং তারপর প্রায় নিজেরই অজ্ঞাতসারে তার হাত দুটো টেবিলের ওপর ছড়িয়ে দিয়ে মাথা নুইয়ে বসে থাকল, একেবারে না নড়ে চড়ে। তার মামলার কথা তাকে আজকাল আর কখনোই ছেড়ে যায় না। অনেকবার সে ভেবেছে তার সপক্ষে যা কিছু বক্তব্য সে লিখে আদালতে জমা দিয়ে দেবে। আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্যে সে তার নিজের জীবন সম্পর্কেও ছোট করে কিছু জানাবে এবং সেই প্রসঙ্গে কোনো ঘটনা যদি তার বেশ গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সে ব্যাখ্যা হিসেবে লিখবে কী কারণে সে অমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল এবং সে কি করেছিল। পরে পেছনের দিকে তাকিয়ে যখন সে তার ভূমিকা নিয়ে চিন্তা করেছে তখন তার কি মনে হয়েছে, অর্থাৎ সে তার কাজের সমর্থন অথবা নিন্দা কখনো করেছে কিনা তাও সে লিখবে। লিখবে কোন কোন কারণে সে তার কাজের নিন্দা অথবা সমর্থন করছে। আইনের কোনো বিশেষজ্ঞের সওয়াল জবাবের চেয়ে এভাবে আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য উপস্থিত সম্পর্কে সে নিঃসন্দেহ, কারণ অ্যাডভোকেটকেও নিষ্পাপ ভাববার কোনো কারণ নেই। কের কোনো ধারণা নেই তার মামলা নিয়ে অ্যাডভোকেট কী করছেন। যাই করুন না কেন, কাজ যে খুব বেশি এগুচ্ছে মনে হয় না। 1 মাসের বেশি হয়ে গেল হাল্ট তাকে ডেকে পাঠাবার পর। প্রথমেই ধরা যাক হাল্টের এখনো পর্যন্ত কোনো জেরাই হয়নি, অথচ তাকে অনেক প্রশ্ন করার আছে। তাকে প্রশ্ন করা অবশ্যই একটা জরুরি কাজ। বাস্তবিক পক্ষে কে মনে মনে অনুভব করে যে সেই প্রয়োজনীয় প্রশ্নগুলি তৈরি করতে পারে, কিন্তু অ্যাডভোকেট ভদ্রলোকটি প্রশ্ন করার বদলে হয় সারাক্ষণ কথা বলে যাবেন অথবা চুপচাপ অন্যদিকে তাকিয়ে বোবার মতো বসে থাকবেন, কিংবা তার বড় টেবিলটার সামনের দিকে একটু ঝুঁকে বসবেন, কারণ কানে তিনি একটু খাটো, অথবা দাড়ির মধ্যবর্তী একটি অংশে হাত বুলোতে বুলোতে কার্পেটের ওপর চোখ রাখবেন। হয়তো কার্পেটের সেই জায়গাটাই দেখেন যেখানে কে লেনিকে নিয়ে শুয়েছিল, আর কথায় কথায় কে তিনি শূন্য গর্ভ ভর্ৎসনা করবেন, যেমন সাধারণত ছোট ছোট ছেলে মেয়ের ব্যাপারে করা হয়। তার ভর্ৎসনা যেমন ফাঁকা তেমনি ক্লান্তিকর। হিসেবপত্র যখন ঠিক হয়ে যাবে তখন কে এসবের জন্য কিছুই দেবে না। অ্যাডভোকেট যখন নিশ্চিত হবেন যে ইতিমধ্যে কে যথেষ্ট অপদস্থ করা গেছে তখন আবার নতুন করে তিনি তাকে চাঙ্গা করে তোলার চেষ্টা করবেন। তিনি ফিরিস্তি দেবেন আগে এ ধরনের আরও কত মামলায় তিনি তার মক্কেলকে জিতিয়ে দিয়েছেন। সরাসরি অথবা অংশত যে সমস্ত মামলা নিচের দিকে হয়তো তত জটিল মনে হয় না, যেমন কের মামলা, বাইরে থেকে সেগুলি আরও বেশি হতাশা তৈরি করে। তার টেবিলের ড্রয়ারে এ ধরনের মামলাগুলির সব সংক্ষিপ্ত বিবরণ রাখা আছে। কথাগুলি বলে তিনি একটি ড্রয়ার টানবেন, কিন্তু বার করবেন না কিছুই। দেখানো যাবে না বলে দুঃখ প্রকাশ করে বলবেন, এগুলি সমস্ত সরকারি গোপন দলিল। তবে এই সমস্ত মামলা করে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা এখন কের সাহায্যে ব্যবহার করা যাবে। তিনি আর বিলম্ব না করেই কের মামলা শুরু করতে চান এবং তার প্রথম সওয়াল ইতিমধ্যেই দাখিল করার জন্য তৈরি হয়ে আছে। সেটি অত্যন্ত জরুরি, কারণ বিচারপতির মনে বিবাদী প্রথম যে ধারণা সৃষ্টি করবে তা সুদূর প্রসারী। মামলার পরবর্তী পর্যায়ে সেই ধারণা অনেক কিছু স্থির করে দেয়। যদিও তার কে সতর্ক করে দেয়া কর্তব্য যে দুর্ভাগ্যবশত অনেক সময় এমন হয় যে প্রথম দরখাস্তটি আদালতে প্রায়ই পড়া হয় না। অন্যান্য কাগজপত্রের সঙ্গে ফাইল বন্দি করে দেয়া হয় এবং বলা হয় যে আসামিকে জেরা করা এবং তার বক্তব্য শোনা ওই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আদালতের দরখাস্ত পেশ করা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যদি দরখাস্তকারী এ নিয়ে বেশি চাপ দিতে থাকেন, তখন সওয়াল জবাবের সঙ্গে বলা হয়, রায় দেবার আগে যে যে কাগজপত্র জমা হয়েছে, অর্থাৎ মামলা সম্পর্কিত সমস্ত নথিপত্র এবং প্রথম দিকে পেশ করা দরখাস্ত খুব যত্ন নিয়ে পরীক্ষা করা হবে। কিন্তু কপাল যদি মন্দ হয়, অধিকাংশ মামলার ক্ষেত্রে সেটি খাটে না। শেষ পর্যন্ত কাগজপত্র যদি ঠিক ঠিক রাখাও হয়, সেগুলি কদাচ পড়া হয়। তবে প্রায়ই দেখা গেছে, হয় কাগজপত্র হারিয়ে যায়, না হয়তো ঠিক জায়গায় সেগুলি থাকে না। অবশ্য অ্যাডভোকেট আশার বাণীও উচ্চারণ করেন। অ্যাডভোকেট স্বীকার করেন যে এগুলো নেহাত গুজব। এ ধরনের গুজব দুঃখজনক, কিন্তু কারণও যথেষ্ট আছে। কের মনে রাখা উচিত যে মামলার ধারা বিবরণী প্রকাশ্যে গ্রহণ করা হয় না। আদালত যদি প্রয়োজন মনে করে, তবে তা প্রকাশ্যে অবশ্যই হতে পারে। তবে আইন তা কখনোই জনসাধারণের গোচরে আনা অনুমোদন করে না। ফলে স্বাভাবিকভাবেই মামলার আইন সংক্রান্ত রেকর্ড, তার উপর প্রকৃত চার্জশিট বিচারাধীন অপরাধী অথবা তার আইনজীবীর কাছে অজ্ঞাতই থেকে যায়। সাধারণভাবে কেউ জানে না, এমনকি পরিষ্কারভাবেও জানে না, প্রথম দরখাস্তে কী ধরনের অপরাধের বিরুদ্ধে আবেদন করতে হবে। তাই প্রাথমিক আবেদনে অপরাধের প্রাসঙ্গিকতা যদি কিছু থেকে থাকে, তো তা নেহাতি দৈব ঘটনা। কী ধরনের সওয়াল করা হচ্ছে, কী ধরনের সাক্ষী সাবুত উপস্থিত করা হচ্ছে, এগুলি সম্পর্কে মামলা চলার কয়েকদিন পরই একটা মোটামুটি স্পষ্ট ধারণা হতে পারে, এবং কেবলমাত্র তারপরেই কারো পক্ষে যথার্থ এবং কার্যকারী আবেদন করা সম্ভব, যা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। এই সমস্ত অবস্থায় বিবাদী পক্ষের সমস্যাটা অত্যন্ত জটিল ও দুর্বোধ্য হয়ে পড়ে, এবং তাও বলা যায় ইচ্ছাকৃত। কারণ প্রকৃতপক্ষে প্রতিবাদীর আত্মপক্ষ সমর্থনের আইনানুগ কোনো নির্দেশ নেই, তাকে সহ্য করা হয় মাত্র। এভাবে প্রতিবাদের সুযোগ দেওয়ার পক্ষে আইনের ব্যাখ্যা নিয়েও মতভেদ আছে। যদি ঠিক বলতে হয় তো বলা উচিত, আইনের আক্ষরিক অর্থ ধরলে আদালতে যে সমস্ত অ্যাডভোকেট মামলা লড়তে দাঁড়ান, তারা কেউই আদালত কর্তৃক স্বীকৃত নয়। আসলে আমরা অর্থাৎ অ্যাডভোকেটরা সব গোপন সুরঙ্গে বিচারণকারী অ্যাডভোকেট। এটা আমাদের পেশার উপর মস্ত একটা কালিমা। আমাদের উপর এ অপমানকর প্রভাব পড়তে বাধ্য। এরপর কে যখন আদালতের দপ্তরগুলিতে যাবে, তখন যেন সে অ্যাডভোকেটরা যে ঘরে বসে, অবশ্যই সেটা একবার দেখে। জীবনে অন্তত একবারের জন্য হলেও তার তা দেখা উচিত। যে ধরনের লোক ওখানে জড়ো হয়, তাদের দেখে কে খুব সম্ভব ভয় পেয়ে যাবে। ঘরটা ছোট, তার মধ্যেই সবাই গাদাগাদি করে বসে। ঘরটার চেহারাই দেখিয়ে দেয় কোর্ট তাদের কিরকম অবজ্ঞা দৃষ্টিতে গণ্য করে। ও ঘরে আলো আসার একমাত্র পথ ওপরের স্কাইলাইট। সেটা এতই ওপরে যে তুমি যদি বাইরে তাকাতে চাও, তাহলে তোমার দরকার হবে এমন কোনো সহকর্মীকে যে তোমাকে তার পিঠের ওপর তুলে ধরবে। তা সত্ত্বেও পাশের চিমনির ধোঁয়া ক্রমশ তোমার দম বন্ধ করে দেবে। আর শুধু তাই নয়, তোমার মুখে কালি মাখিয়ে দেবে। শুধু তোমাকে একটা উদাহরণ দিয়ে বললাম আমরা কি অবস্থায় আছি। তাছাড়া ও ঘরের মেঝেতে একটা বড় গর্ত, আজ প্রায় 1 বছরের বেশি হয়ে গেল এখনও সারানো হয়নি। অবশ্য গর্তটা এত বড় নয় যে একটা মানুষ সশরীরে পড়ে যেতে পারে, কিন্তু একটা পা গলে যাওয়ার পক্ষে যথেষ্ট। অ্যাডভোকেটদের ঘরটা সব থেকে উঁচুতে, চিলে ছাদে। তাই তুমি যদি হুমড়ি খেয়ে পড়ো আর তোমার পা যদি গর্ত দিয়ে গলে যায়, তাহলে সোজাসুজি তার নিচের তলার বারান্দায় মাথার উপর ঝুলতে থাকবে, যেখানে মক্কেলদের সব অপেক্ষা করতে হয়। এটা মোটেও বেশি বলা হবে না যদি অ্যাডভোকেটরা সমস্ত ব্যাপারটাকে কলঙ্কময় বলে অভিহিত করে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো ফল হয়নি। এমনকি অ্যাডভোকেটরা নিজেরা টাকা খরচ করে যে সব সারিয়ে নেবে অথবা কাঠামোর কিছু বদল ঘটাবে, তারও উপায় নেই, কারণ সেখানেও নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও বলা যায়, কর্তৃপক্ষের এ ধরনের মনোভাবের পক্ষে যুক্তি আছে। যতটা সম্ভব তারা চেয়েছিলেন বিবাদীর পক্ষে দাঁড়ানো আইনজীবীদের নিরুৎসাহিত করতে। আত্মপক্ষ সমর্থনের সমস্ত দায়িত্ব যেন অভিযুক্ত যারা, তারাই নেন। এ ধরনের যুক্তির একটা দিক নিশ্চয়ই আছে। এসব থেকে যদি কেউ এমন একটা ধারণায় উপস্থিত হয় যে আদালতে হাজির হবার সময় অভিযুক্ত কারো অ্যাডভোকেটের সাহায্য নেবার দরকার নেই, তবে তার থেকে বড় ভুল আর কিছুই হতে পারে না। এর উল্টোটাই বরঞ্চ ঠিক। অন্য আর কোনো আদালতে আইনের সাহায্যে এই আদালতের মতো এত জরুরি নয়, কারণ মামলার সমস্ত কার্যবিবরণী সাধারণের কাছ থেকে গোপন রাখা হয়। শুধু তাই নয়, আসামির কাছ থেকেও অবশ্য যতখানি সম্ভব।
তবে দেখা গেছে অনেকটাই গোপন রাখা যায়। আসামি মামলার রেকর্ড দেখার সুযোগ কখনোই পায় না। তাছাড়া সওয়াল জবাবের মধ্য দিয়ে যে মামলাটা কিভাবে সাজানো হচ্ছে, আদালতে কি কি নথিপত্র পেশ করবে তাও অনুমান করা শক্ত। বিশেষ করে অভিযুক্ত ব্যক্তি যেখানে নিজেই জড়িত, সেক্ষেত্রে তার নানা রকম দুর্ভাবনা তার মনোসংযোগে বাধা সৃষ্টি করবে। ঠিক এ কারণেই আসামির পক্ষ সমর্থন করতে আইনজীবীর আশা। কারণ সাধারণত পরীক্ষার সময় কোনো অ্যাডভোকেটকে উপস্থিত থাকতে দেয়া হয় না। ফলে জিজ্ঞাসাবাদের পরেই অভিযুক্তকে নানাভাবে জেরা করতে হয়। সম্ভব হলে কোর্ট অফ এনকোয়ারি দরজা থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করতে হয়। এ থেকে টুকরো টুকরো এবং বিক্ষিপ্তভাবে যা জানা যায় সেগুলো একত্র করে বিবাদী পক্ষের অ্যাডভোকেটকে তার যুক্তি খাড়া করতে হয়। তাও অবশ্য গুরুত্বপূর্ণ অথবা জরুরি বিষয় নয়, কারণ এভাবে তেমন একটা কিছু কেউ ঠাওর করতে পারে না। তবে যোগ্য কেউ হলে এরই মধ্য থেকে প্রয়োজনীয় খবরাখবর টেনে বার করতে পারে। এসব ক্ষেত্রে যা খুব কাজে দেয় তা হলো আদালতের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে অ্যাডভোকেটের ব্যক্তিগত ঘনিষ্ঠ পরিচয়। সেটাই বিবাদী পক্ষ সমর্থনের সবথেকে বড় অস্ত্র। কে তো নিজেই এ কয়েকদিনের অভিজ্ঞতা থেকে আবিষ্কার করল যে আদালতের সবথেকে নিচের দিকের কর্মচারী সকলেই ভালো নয়। এদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত এবং টাকা দিয়ে তাদের কেনা যায়, যার ফলে বিচার ব্যবস্থার এমন আঁটোসাঁটো ব্যবস্থার মধ্যেও অনেক ফাঁকফোকর থেকে গেছে। এবং এই ফাঁকফোকরের মধ্য দিয়েই সাধারণত নিচু মানের অ্যাডভোকেটরা পথ করে নেবার চেষ্টা করে, তা ঘুষ দিয়ে হোক কিংবা গুজব শুনেই হোক। দেখা গেছে অনেক ক্ষেত্রে নথিপত্রও আদালতের হেফাজত থেকে চুরি গেছে। অন্তত আগে তো এমন অনেক হয়েছে। অস্বীকার করা যায় না যে এসব কাজের ফলে অনেক সময় অনুকূল ফল পাওয়া গেছে এবং এই সমস্ত ভাড়াটে মতামতের দ্বারা তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেও সাহায্য করে। বলা দরকার, যত দ্রুততার সঙ্গে তারা ভিন্ন মতে সায় দেন তার উপর যথেষ্ট গুরুত্ব দেয়া কোনো শর্তেই উচিত নয়। কারণ ধরে নেওয়া যায় যে বিবাদী পক্ষের কৌশলী তার মক্কেলের অনুকূলে যে যুক্তিটা দেখাবেন সে সম্পর্কে নিঃসন্দেহ হওয়া সত্ত্বেও হয়তো সে সোজা দপ্তরে গিয়ে বিপরীত কিছু একটা বিবৃতি লিখে পাঠাবে। দেখা যাবে সেটি আসামির পক্ষে নিশ্চিতভাবেই অনেক বেশি কঠোর হতে বাধ্য। প্রথম দিকে অভিযোগ নিয়ে যে নরম মনোভাব ছিল সেটা সম্পূর্ণ উল্টে গেছে এবং এর বিরুদ্ধে বাস্তবিক কিছু করার নেই। কারণ যা তোমাকে ব্যক্তিগত আলাপ আলোচনার সময় বলেছে তা নেহাতই ঘরোয়া আলোচনার অংশবিশেষ। ফলে প্রকাশ্যে তা নিয়ে কোনো কথা চলবে না। এমনকি পক্ষ সমর্থনকারী অ্যাডভোকেটরা গর্বের সঙ্গে তাদের এ ধরনের ছল চাতুরি সম্পর্কে গুজব ছড়িয়ে মক্কেলদের প্রলুব্ধ করে। কিন্তু পরবর্তীকালে মামলা যত এগিয়ে যাবে এসব কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারে না। যাও বা পারে তা খারাপ দিকেই যায়। স্বভাবত যা খানিকটা কাজের তা হলো অধস্তন কর্মচারীদের মধ্যে যারা কিছুটা পদমর্যাদায় উঁচু তাদের সঙ্গে সম্মানজনক ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা। শুধু এই ধরনের সম্পর্কের মধ্য দিয়েই আদালতের কার্যপ্রণালীর ওপর প্রথমে অলক্ষ্যে খানিকটা প্রভাব বিস্তার করা যায়। কিন্তু মামলা যতই এগোবে এই প্রভাব ততই আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে খুব অল্প সংখ্যক অ্যাডভোকেটেরই এ ধরনের সম্পর্ক আছে। এদিক থেকে কে ভাগ্যবান তার নির্বাচন ঠিক হয়েছে। ডক্টর হালডের মতো সম্ভবত মাত্র ৮-২ অ্যাডভোকেটের ঘরের ওই উচ্ছৃঙ্খল ভিড় নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কিংবা কাজের ব্যাপারে তাদের সঙ্গে কোনো সম্পর্কও নেই। কিন্তু আদালতের কর্মচারীদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি হৃদ্যতাপূর্ণ। রোজ রোজ আদালতে হাজিরা দেয়া, ম্যাজিস্ট্রেটের পাশের ঘরে অপেক্ষা করে থাকা, তার মেজাজ সহ্য করা এবং মামলায় আপাত সাফল্য কিংবা ম্যাজিস্ট্রেটের ধমক শোনা কোনোটাই ডক্টর হাল্টকে করতে হয় না। একটা সম্মানজনক ব্যবধান তাদের মধ্যে আছে। না, কে নিজেই দেখেছে আদালতের কর্মচারীরা এমনকি পদমর্যাদায় যারা বেশ উঁচুতে তারাও ডক্টর হাল্ডের কাছে নিজেরাই বাসেন। তাকে নিমন্ত্রণ জানাতে হয় না। তারা তার কাছে অকপটে অনেক খবরাখবর দেন। অন্তত হাবে ভাবেও যা বলেন বোঝার পক্ষে সেগুলিই যথেষ্ট। কিন্তু মামলা কিরকম বাঁক নেবে তারও আলোচনা করেন। অধিকন্তু তাদের অনেক সময় নতুন একটা কৌশলীর যদি এই সমস্ত ভদ্রলোকের সুনজরের প্রয়োজন নাও থাকে তবুও না। অন্যদিকে শুধু বন্ধুপ্রীতি কিংবা পরোপকারের মানবিক কারণ এই সমস্ত ভদ্রলোকের মন স্পর্শ করতে পারে না এবং এ সমস্ত কারণের জন্য তারা বিবাদী পক্ষের কৌশলীর বাড়ি আসেন না। এক্ষেত্রে অভিজাত কৌশলীদের কথাই বলা হচ্ছে। তারা কোনো অর্থে বিবাদী পক্ষের আইনজীবীর উপর অনেকখানি নির্ভরশীল। আমাদের এই আইন ব্যবস্থার প্রথম থেকে গোপনীয়তা রক্ষার উপর জোর দেওয়ার যে নিয়ম চালু
এর অসুবিধাগুলি নিয়ে এরাও কম ভোগেন না। কি হচ্ছে না হচ্ছে তা তাদের জানার এতই বাইরে যে তারা সমসাময়িক জীবনযাত্রার সঙ্গে কোনো রকম যোগাযোগই রক্ষা করতে পারেন না। সাধারণ মামলার ব্যাপারে এরা চমৎকার সরগর। যে সমস্ত মামলা অনেকটা যান্ত্রিক নিয়মে চলে, শুধু মাঝে মাঝে তদবির করার অপেক্ষায় আর কি। তবু সাধারণ অথবা জটিল মামলা যাই হোক না কেন, এরা প্রায়ই হাবুডুবু খান। মানবিক সম্পর্ক সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তার সময়ও নেই তাদের। দিনরাত তারা এই আইন ব্যবস্থার জাতাকলে ঘুরপাক খাচ্ছেন। অথচ এ ধরনের মামলায় মানুষের প্রকৃতি সম্পর্কে যথার্থ জ্ঞান অপরিহার্য। এই সমস্ত ক্ষেত্রে তারা অ্যাডভোকেটদের কাছে আসেন পরামর্শের জন্য। সঙ্গে তাদের চাকর থাকে কাগজের তাড়া হাতে নিয়ে। ও সব নথিপত্র অবশ্য গোপনীয়। ওই যে জানালাটা, ওখানে হতাশার দৃষ্টি নিয়ে অনেকেই ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে। এদের সাধারণত সাক্ষাৎ পাওয়া যায় না। অ্যাডভোকেট যখন তাদেরই কাগজপত্র পরীক্ষা করে দেখছে যাতে তাদের সঠিক পরামর্শ দেয়া যায়, আর ঠিক এমন এমন সময়েই বুঝতে পারা যায় এরা তাদের বৃত্তিকে কি নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছেন, এবং কোনো রকম বাধার সামনে এসে তারা কেমন হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অথচ তাদের কাজের এমনই প্রকৃতি যে সেই হতাশাকে তারা সহজে জয় করতে পারেন না। তাদের পদের দায়িত্ব কিছু সহজ নয়, এবং যদি কেউ মনে করেন যে তাদের কাজ নেহাতি গৌণ, তবে তাদের প্রতি অবিচার করা হবে। বিচার ব্যবস্থায় আধিকারিকদের পক্ষে অন্তহীনভাবে বেড়ে চলে, যে কারণে কোনো সুদক্ষ ব্যক্তিও সর্বাঙ্গীনভাবে ক্রমোচ্চ শ্রেণীভাগ সম্পর্কে কিছু জানতে পারে না, এবং আদালতের কার্যবিবরণী অধস্তন কর্মচারীদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। ফলে যে মামলা নিয়ে তাদের কাজ, তা যখন এগুতে থাকে তখন কদাচিৎ তারা তা অনুধাবন করতে পারে। কোনো বিশেষ মামলা তাই তাদের আওতার মধ্যে যখন এসে পড়ে, তারা তা জানতেও পারে না কখন তা এলো, বা কখন তা তাদের এখতিয়ারের বাইরে চলে গেল। সেজন্যই মামলাগুলির প্রত্যেকটি স্তর অনুসরণের মধ্য দিয়েই অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। শেষ পর্যন্ত কি রায় জজ সাহেব দেবেন, অথবা বিশেষ একটি রায় কেন দেয়া হলো, এ সবকিছুই এই আমলাদের ধারণার বাইরে থেকে যায়। আইন অনুসারে যেটুকু তাদের জানা দরকার, ঠিক তার মধ্যেই তাই তাদের বাধ্য হয়ে সীমাবদ্ধ থাকতে হয়। মামলার পরে কি হবে, অর্থাৎ মামলার ফলাফল তাদের কাজের ফলে কি দাঁড়াবে, তা তাদের থেকে আসামি পক্ষের অ্যাডভোকেট অনেক বেশি জানেন। তার কারণ অভিযুক্তের সঙ্গে অ্যাডভোকেটের যোগাযোগ প্রায় একটা নিয়মের মতোই মামলার শেষ পর্যায় পর্যন্ত থাকে। অতএব সেই অর্থেই এই আমলারা আসামি পক্ষের কৌশলীদের কাছ থেকে অনেক কিছুই মূল্যবান তথ্য জানতে পারেন। এই সমস্ত জানার পর কে কি এখনও বিস্ময়বোধ করবে? কেন এই আমলারা সবসময়ই এমন তিরিক্ষি মেজাজে থাকে, যার প্রকাশ মাঝে মাঝে মক্কেলদের সঙ্গে কথাবার্তায় অত্যন্ত আপত্তিকরভাবে বেরিয়ে আসে? এ অভিজ্ঞতা সকলের। আমলারা সকলেই সবসময়ই স্পর্শকাতর হয়ে থাকেন। এমনকি বাইরে থেকে যখন তাদের বেশ শান্ত মনে হয়, তখনও কিন্তু মনে মনে তাদের এই স্পর্শকাতরতা যায় না। স্বভাবতই হেজিপেজি আইনজীবীদের এসব কারণে নানা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। উদাহরণ হিসেবে তোমাকে এমন একটা ঘটনার কথা বলি। ঘটনাটি খুবই হাল আমলের, এবং আপাতদৃষ্টিতে গল্প মনে হলেও ঘটনাটি পুরোপুরি সত্যি। সদিচ্ছা সম্পন্ন শান্ত এক আমলার হাতে একটা কঠিন মামলা এসে পড়ে। অ্যাডভোকেটের আবেদন পেশ করার পর মামলাটা আরও জটিল হয়ে ওঠে। তিনি দিনরাত খুব ভালো করে মামলাটা নিয়ে চিন্তা ভাবনা করেন, কিন্তু অবিশ্বাস্য রকমের বিবেকবান। ভালো কথা, 24 ঘন্টা কাজ করার পর সকালের দিকে সম্ভবত কোনো রকম হদিশ করতে ব্যর্থ হয়ে তিনি হলে ঢোকার দরজা পর্যন্ত গিয়ে তার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেন। সিঁড়ি দিয়ে যখনই কোনো অ্যাডভোকেট উপরে এসে হলে ঢোকার চেষ্টা করেছেন, আমলাটি তাকেই ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। নিচে তখন একে একে অ্যাডভোকেটরা সিঁড়ির মুখে জড়ো হয়েছেন এবং পরামর্শ করছিলেন তারা কি করবেন তাই নিয়ে। একদিকে অফিসে ঢোকার যথার্থ কোনো অধিকার বা দাবি তাদের নেই, তাই কদাচিৎ আমলাটির বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভব। এবং এও ঠিক আগে বলা হয়েছে আমলারা যাতে চোটে না যায়, সে বিষয়েও তাদের যথেষ্ট সতর্কতা নেওয়া দরকার। কিন্তু আবার অন্যদিকে কোর্টের বাইরে একদিন থাকা মানেই একটা দিন লোকসান। অতএব তাদের কোর্টে যাওয়ার উপরে অনেক কিছুই নির্ভর করে। তাই শেষ পর্যন্ত তারা সকলেই একমত হন যে করেই হোক ওই বৃদ্ধ ভদ্রলোকটিকে ক্লান্ত করে ফেলতে হবে। তাই পরোক্ষ প্রতিরোধের নিদর্শন হিসেবে একের পর এক অ্যাডভোকেটরা দৌড়ে ওপরে যেতে লাগলেন।
ওপরে প্রবেশপথের সামনে দাঁড়ানো আমলাটি আবার তাদের এক একজনকে অ্যাডভোকেটের কোলে ছুঁড়ে ফেলে দেন। তার জন্য প্রস্তুত হয়ে প্রায় 1 ঘন্টা ধরে এমন চলতে থাকলো। তারপর সেই বৃদ্ধ লোকটি, যিনি সারা রাত জেগে কাজ করার জন্য সম্পূর্ণ বিধ্বস্ত হয়েই ছিলেন, এবারে পুরোপুরি এমনই শ্রান্ত হয়ে পড়েছিলেন যে আর ওখানে দাঁড়িয়ে না থেকে তিনি তার অফিসে ফিরে গেলেন। নিচে দাঁড়ানো অ্যাডভোকেটরা ব্যাপারটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি, তাই তারা তাদের একজনকে ওপরে পাঠালেন দরজার পেছনে উঁকি মেরে দেখতে হলঘরের মধ্যে আমলাটি ঘাপটি মেরে আছেন কিনা। যখন নিশ্চিত হলেন যে ঘরটা একেবারে ফাঁকা, তখনই তারা একে একে ওপরে উঠে এলেন। এবং বলতে কি, এ নিয়ে তারা কোনো রকম অসন্তোষ প্রকাশ করলেন না, কারণ যদিও বটতলায় বসা উকিলরাও আদালতের অবস্থা এমন কেন তার কিছুটা বিশ্লেষণ করে দেখতে পারেন, কিন্তু অ্যাডভোকেটদের কেউই এই অবস্থার উন্নতির জন্য জোর করে কিছু বলা বা কিছু পরামর্শ দেওয়া যে উচিত, একথা মাথায় আনেননি। অথচ প্রায় প্রতিটি ক্ষেত্রে অভিযুক্তরা এবং অত্যন্ত সাধারণ ধরনের অভিযুক্ত লোকগুলোও 2-4 দিন আদালতে এসেই এখানকার অব্যবস্থা ধরে ফেলেন এবং মনে মনে তীব্র ইচ্ছা পোষণ করেন যাতে ব্যবস্থার কিছু উন্নতি ঘটানো যায়। তবে এসবই পণ্ডশ্রম, বরঞ্চ তাদের এই উৎসাহ এবং কর্মশক্তি অন্যভাবে ব্যয় করলে ভালো হতো। সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এই ব্যবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়া। হয়তো এখানে সেখানে একটু আধটু পরিবর্তন সম্ভব, কিন্তু এসব নিয়ে চিন্তা করা পাগলামো ছাড়া আর কিছুই নয়। এর ফলে ভবিষ্যতের মক্কেলদের হয়তো খানিকটা সুবিধা হবে, কিন্তু যারা এদিকে বর্তমান, তারা তাদের এতে অপূরণীয় ক্ষতিই করবেন প্রায় সঙ্গে সঙ্গেই। এর ফলে আমলাদের দৃষ্টি অবশ্যই এদের ওপর পড়বে, আর আমলারা এমনই প্রতিহিংসা পরায়ণ যে একসময় না একসময় তার শোধ তুলবে। ওপরওয়ালার দৃষ্টিতে পড়তে আছে, যতটা পারা যায় অগোচরে থাকাই ভালো। তা যদি তার ব্যক্তিত্বের বাইরেও যায় তো চিন্তা করার কিছু নেই। একজনের বোঝা উচিত যে এই বিরাট সংগঠন এক কথায় খুব সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে, এবং কেউ যদি এই ব্যবস্থার পরিবর্তনের দায় নিজের হাতে তুলে নেন, তবে তিনি তার দাঁড়াবার জায়গা আর খুঁজে পাবেন না, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবেন। সংস্থাটির হয়তো সামান্য উন্নতি ঘটবে, খেসারত হিসেবে অন্য কোনো অংশের অব্যবস্থাকে খানিকটা ঠিক করে, কারণ এই সংস্থার সমস্ত ব্যবস্থাই একটির সঙ্গে অন্যটি জড়িত, কিন্তু তার ফলে সমগ্র ব্যবস্থার কোনো হেরফের ঘটবে না, অপরিবর্তনীয়ই থাকবে। হয়তো এর ফলে সম্ভবত সমস্ত ব্যবস্থা আরও নিষ্ঠুর হয়ে উঠবে। একজনের উচিত হস্তক্ষেপ না করে অ্যাডভোকেটকে তার কাজ করতে দেয়া। গালমন্দ করে কোনো লাভ হয় না, বিশেষ করে যখন অপরাধী তার পক্ষে আইনের কি কি বিধি আছে তা সম্পূর্ণভাবে জানে না। অ্যাডভোকেট শুধু কে এইটুকুই বলতে পারে যে আদালতের চিফ ক্লার্কের প্রতি অসৌজন্য দেখিয়ে কে তার নিজের মামলায় বেশ খানিকটা ক্ষতি করেছে। এর ফলে এই প্রতিপত্তিশালী ব্যক্তিটি কের মামলা থেকে প্রায় সম্পূর্ণভাবেই নিজেকে এবার থেকে সরিয়ে রাখলেন। অথচ যারা কের জন্য কিছু করতে পারতেন, তাদের তালিকায় এই ব্যক্তিটির আসন বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় অত্যন্ত সাধারণ ঘটনায়, যা ধর্তব্যের মধ্যেই নয়, তারা অত্যন্ত ক্ষুণ্ণ হন। দুর্ভাগ্যবশত কের যে অবস্থা, তাতে মোটেও তা তেমন হেলাফেলার পর্যায়ে যায় না। ক্ষুণ্ণ বোধ করলে তারা পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, এক নির্লিপ্ত ভাব দেখায় এবং কল্পনায় যা কিছু আসে তেমন সমস্ত রকম পথেই তাদের বিরুদ্ধে তারা কাজ করে। কিন্তু তারপর হয়তো হঠাৎ নেহাতই এক তুচ্ছ ঘটনায় অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিনা কারণে সামান্য ঠাট্টায় হাসিতে ফেটে পড়ে। তুমি হয়তো খুব সাহস করেই একটু হাসি ঠাট্টা করার চেষ্টা করেছ, কারণ ততদিনে তুমি জেনে গেছো যা হয়েছে তার থেকে আর বেশি ক্ষতি হবার সম্ভাবনা তোমার নেই। তারপর আবার তারা তোমার বন্ধু হয়ে গেলেন। তাদের সঙ্গে চলাফেরা করা একদিকে যেমন সহজ, অন্যদিকে তেমনি কঠিনও। কিরকম ব্যবহার করলে যে তারা চটেন না, তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তুমি সময় সময় এই ভেবে অবাক হবে যে মানুষের সাধারণ একটা জীবনে এই পেশায় সাফল্য অর্জনের জন্য দরকারি মোটামুটিভাবে সমস্ত জ্ঞান অর্জন করা কি করে সম্ভব হয়। খারাপ সময় যে আসে না তা নয়, সকলেরই সময় কখনো কখনো খারাপ যায়। যখন তোমার মনে হয় জীবনে কিছুই হয় না, যে সময় তোমার এমন ধারণা হওয়া স্বাভাবিক যে শুধু যে সমস্ত মামলা আরম্ভ থেকেই সফল হবে বলে নির্দিষ্ট থাকে, তাদেরই একটা শুভ সমাপ্তি হয়, আর ফল হতোই অ্যাডভোকেট থাক বা না থাক। আর তোমার সাফল্য অর্থই অন্য পক্ষের প্রত্যেকের ব্যর্থতা। দৌড়োদৌড়ি, ছোটাছুটি, সব রকম পরিশ্রম, দুশ্চিন্তা সত্ত্বেও এই ব্যর্থতা নরকভোগ, এবং মাঝে মাঝে ছোটখাটো মরীচিকার মতো সুখের আনন্দে গা এলিয়ে দেয়া
এও এক ধরনের মানসিকতা। অবশ্য এর মধ্যেও নিশ্চিত হবার মতো কিছু থাকে না। তাই তুমি সরাসরি অস্বীকার করতে পারো না যদি আমি বলি যে মাঝে মধ্যে তোমার হস্তক্ষেপের ফলে অনেক মামলাই, যা বেশ ভালো এগুচ্ছিল, একপাশে মোড় নিয়ে নিল। অথচ তুমি মাঝখানে এসে না পড়লে এটা হতো না। নিশ্চিত হবার জন্য চাই বেপরোয়া ধরনের আত্মবিশ্বাস। আর তাই একমাত্র উপায়, যা এদের সময় খুবই দরকার, এ ধরনের মনোভাব। কারণ এটাই স্বাভাবিক এবং এর অতিরিক্ত আর কিছু নয়। অ্যাডভোকেটকে বেশি পীড়িত করে, বিশেষ করে যখন একটা মামলা যা সন্তোষজনক পরিচালনায় অভীপ্সিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন হঠাৎ হস্তক্ষেপে তাদের সমস্ত উৎসাহ এবং উদ্দীপনাকেই শেষ করে দেয়। সন্দেহ নেই, অ্যাডভোকেটের পক্ষে এমন একটা অবস্থাই সবথেকে খারাপ। এটা নয় যে মক্কেল তার উকিলকে খারিজ করে দিচ্ছেন, তা সচরাচর ঘটে না। অভিযুক্ত যে কেউই হোক না কেন, একবার একজন অ্যাডভোকেটকে পরামর্শের জন্য নিয়োগ করলে যাই ঘটুক না কেন, তার সঙ্গেই তার থাকা উচিত। কারণ একবার একজনের কাছে সাহায্যের জন্য যাওয়ার পর সে আবার কিভাবে তার বিষয়টি নিয়ে ঘোরাফেরা করবে? তাই এমন ঘটনা কখনোই ঘটে না। তবে এমন হতে পারে যে মামলাটা হঠাৎ এমন একটা বাঁক নিল যে অ্যাডভোকেট আর তার হদিস রাখতে পারল না। অভিযুক্ত নিজেকে এবং তার মামলার সমস্ত কিছু অ্যাডভোকেটের কাছ থেকে তুলে নিল। আমলাদের সঙ্গে যার যত ঘনিষ্ঠতাই থাকুক না কেন, তাতে কাজে দেয় না। কারণ এসব সম্পর্ক দিয়ে কোনো ফল পাওয়া যায় না। আমলারাও কিছু জানে না। মামলাটি এমন একটি অবস্থায় এসে পৌঁছয় যখন আর কোনো রকমের সাহায্যের প্রশ্নই আসে না। তখন মামলাটির স্থিতি হয় আদালতের এমন এক কোণায় যেখানে প্রবেশাধিকার নেই, সেখানে উধাও হয়ে যেতে হয়। যে অবস্থায় অ্যাডভোকেট ও অভিযুক্তের ধরাছোঁয়ার বাইরে। তারপর একদিন বাড়ি ফিরে দেখতে পেলে যে অতি কষ্টে ও যত্নে এবং অনেক আশা করে তুমি পক্ষ সমর্থনের জন্য যে অসংখ্য বক্তব্য জমিয়েছিলে, সেগুলি তোমার কাছে ফেরত পাঠানো হয়েছে। কারণ ওই সমস্ত কাগজপত্র মামলার নতুন পরিস্থিতিতে অপ্রয়োজনীয়। সেগুলি তখন একেবারেই বাজে কাগজ। তবে তখনও কিন্তু কোনো মতেই মামলায় হার হয়নি। অন্তত এমন একটা ধারণা করার কোনো যুক্তিসঙ্গত সাক্ষ্য নেই। এ অবস্থায় তোমার পক্ষে মামলা সম্পর্কে পরিষ্কারভাবে বেশি কিছু জানা সম্ভব নয়। তবে এও বলি, এমন ঘটনা সচরাচর হয় না। এমনকি কের মামলাটাও যদি তেমন ধরনেরই হয়, তবুও এরকম একটা অবস্থায় তারা পৌঁছতে এখনও অনেক দেরি। আপাতত অ্যাডভোকেটের পরিশ্রমের যথেষ্ট সুযোগ আছে এবং কেউ নিশ্চিত হতে পারে যে যেটুকু ভালো সম্ভাবনা এখনও আছে, তার পুরোপুরি সুযোগ নেওয়া হবে। আগেই বলা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের প্রথম সওয়ালের কপি এখনও দাখিল করা হয়নি। কিন্তু এ নিয়ে তাড়াহুড়া করারও কিছু নেই। এখন যা অত্যন্ত জরুরি তা হল সংশ্লিষ্ট আমলাদের সঙ্গে প্রাথমিক আলোচনা, এবং তা করাও হয়েছে। তবে খোলাখুলি বলাই ভালো যে এ ব্যাপারে মাত্র আংশিক সাফল্য লাভ করা গেছে। তবে এখনই আলোচনার দরকার নেই, কারণ তাতে সে হয় অকারণে খুশি হবে অথবা খবর তেমন অনুকূল না হলে বিষণ্ণ বোধ করবে। এই সূত্রে একথা বলা উচিত, কোনো আমলা ইতিমধ্যেই তার মনোভাব বেশ সহানুভূতির সঙ্গে প্রকাশ করেছেন এবং এমন ইচ্ছেও প্রকাশ করেছেন যে বলা মাত্রই সাহায্য করতে প্রস্তুত। আবার কেউ কেউ সদয় নন, তারা ততটা অনুকূল মনোভাব প্রকাশ করেননি। তা সত্ত্বেও তারা সাহায্য বা সহযোগিতা করতে পরান্মুখ নন। সবটা মিলিয়ে ফল বেশ খুশি হবার মতো, যদিও এ থেকে কারো একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক হবে না। কারণ প্রাথমিক আলোচনার পর্যায়ে সমস্ত মামলাই ঠিক এমনই মনে হয়, অর্থাৎ খানিকটা পক্ষে খানিকটা বিপক্ষে। শুধু মামলা যত এগোয় ততই বোঝা যায় এসব কথাবার্তার আসলে কোনো মূল্য আছে কি নেই। সব দিক থেকে বিচার করেই বলা যায়, হতাশ হবার মতো এখনও এমন কিছু ঘটেনি। যা কিছু ঘটেছে তা সত্ত্বেও যদি আদালতের চিফ ক্লার্কের মন জয় করা যায়, সেই লক্ষ্যে পৌঁছবার জন্য নানা দিক থেকে অনেকখানি এগোনো গেছে। তাহলে কোনো সার্জনের ভাষায় এই মামলা সম্পর্কে বলা চলে, এটি একটি পরিষ্কার খোলা ক্ষতেরই চেহারা নিয়েছে। ক্ষতটি ক্রমে ক্রমে আরও যাতে বিস্তৃত হয়, তার জন্য এখন শুধু খোলা মনে অপেক্ষা করে থাকা। এরকম এবং অনুরূপ বাগাড়ম্বরে অ্যাডভোকেটের কখনো ক্লান্তি আসে না। যতবার কে তার সঙ্গে দেখা করতে গেছে, প্রতিবারই একই কথার পুনরাবৃত্তি সে শুনেছে। মামলার কাজ অনেকটা এগিয়েছে, কিন্তু এগুলো কী ধরনের কখনোই প্রকাশ করা হয় না। এসব কাজে প্রথম সুযোগেই কাজ না করার অজুহাত বার করে অ্যাডভোকেট। কিন্তু এ সমাপ্তি মরীচিকার মতন। পরের বার যখন এই নিয়ে কে দেখা করে,
তখন অ্যাডভোকেটেরই সুবিধে, কারণ ইতিমধ্যে যে দিনগুলি পার হয়ে গেছে সেগুলি হয়তো খুব অশুভ ছিল, তাই হাত দেয়া হয়নি। যদিও এমন সম্ভাবনা কেউ ভাবতেও পারে না। যদি কে, যা অবশ্য মাঝে মাঝে ঘটেছে, অ্যাডভোকেটের বক্তৃতায় ক্লান্ত হয়ে বলে ফেলে যে যে সমস্ত অসুবিধার শিকারও যদি করতে হয়, তবু দেখা গেছে মামলার গতি খুবই মন্থর। তখন তাকে আরও কটু জবাবে অভ্যর্থিত হতে হয়। তাকে শুনতে হয় যে মামলার গতি কখনোই মন্থর হয়নি। অবশ্য আরও অনেকখানি এগুলো সম্ভবপর ছিল যদি কে ঠিক সময় মতো অ্যাডভোকেটের কাছে আসত। দুর্ভাগ্যবশত সে এই ব্যাপারটি বেশ অবহেলাই করে এসেছে এবং এই ত্রুটি তাকে অসুবিধাজনক একটি অবস্থায় এনে ফেলেছে, আর তা একেবারেই সাময়িক নয়। অ্যাডভোকেটের কাছে যাওয়া এবং বিরস কথাবার্তার মধ্যে একমাত্র ব্যতিক্রম লেনির স্বাগত আবির্ভাব। সে সবকিছুই এমনভাবে ব্যবস্থা করে যাতে কে যখন উপস্থিত থাকে সে অ্যাডভোকেটের চা নিয়ে আসতে পারে। সে এসে কে চেয়ারের পেছনে দাঁড়াবে। বাইরে থেকে মনে হবে সে সবকিছু তাকিয়ে দেখছে। কৃপা করতে ইচ্ছে হয় এমন লোভীর মতন সে মাথা নামিয়ে চায়ের কাপের দিকে তাকায়। তারপর সেই অবস্থাতেই চা ঢেলে চুমুক দেয়। এই সমস্ত সময় সে কের কাছে হাত এগিয়ে দেয় যাতে গোপনে সে তার হাত ধরতে পারে। সবই হয় সম্পূর্ণ নীরবে। অ্যাডভোকেটের চায়ে চুমুক, লেনির হাত মুঠোর মধ্যে ধরে নিয়ে টেপা, এরই মধ্যে সাহস করে লেনি কের চুলেও মুখ ঘষে। তুমি কি এখনো এখানে? চা শেষ করে অ্যাডভোকেট জিজ্ঞেস করেন। আমি চায়ের ট্রেটা আবার নিয়ে যাব বলে দাঁড়িয়ে। লেনি এমনই উত্তর দেয়। এ কথার পরেই হাতে শেষবারের মতো জোরে চাপ দেবে। অ্যাডভোকেট মুখ মুছে নিয়ে নতুন উৎসাহে আবার তার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা শুরু করবেন। অ্যাডভোকেট কি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন, নাকি হতাশার দিকে ঠেলে দিয়ে যাচ্ছিলেন, কে বলতে পারবে না। কিন্তু অচিরেই সে বুঝতে পেরেছিল যে তার পক্ষ সমর্থনের কাজটা খুব একটা ভালো হাতে নেই। অ্যাডভোকেট যা বলছেন তার হয়তো সবটাই ঠিক, যদিও এই মামলায় তার গুরুত্ব যে কতখানি তা জলের মতো পরিষ্কার করে বোঝাতে তিনি ছাড়েননি। সম্ভবত এমন ধারণা করাও অন্যায় হবে না যে এমন জটিল মামলা তিনি এর আগে আর কোনোদিন করেননি। কে মামলাটা যে কত জটিল তিনি অন্তত তা বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমলাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও কত বেশি তা নিয়ে তার এতই দম্ভ তা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সন্দেহ সৃষ্টি করে। কে কি করে নিশ্চিত হতে পারে যে তার সুবিধার জন্য অ্যাডভোকেট তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাবে? অ্যাডভোকেট কখনোই বলতে ভোলেননি আমলারা সকলেই অধস্তন, অতএব আমলারা নির্ভরশীল পদমর্যাদায়। তাই মামলার কাজে যদি তাদের খানিকটা অগ্রসর হতে হয়, তবে বিভিন্ন মামলায় নতুন বাঁক নিলে সম্ভবত খানিকটা গুরুত্ব তারা পেতে পারেন। মামলার মোড় ঘোরাবার জন্য তারা কি সম্ভবত অ্যাডভোকেটের সাহায্য নেবে? কিংবা নিশ্চিতভাবেই মামলা যখন আসামির বিপক্ষে ফেরাবার দরকার তখন? খুব সম্ভব তারা সবসময় তা করেন না। কখনো কখনো মামলাটা তারা এমনভাবে সাজাবেন যে অ্যাডভোকেট তার কাজের পুরস্কার হিসেবে দুইটি ক্ষেত্রে জয়লাভ করবেন, এবং এটা আমলারা করবেন নিজেদের স্বার্থেই। অ্যাডভোকেট মহাশয়ের পেশাগত সুনাম বজায় থাকলে তাদেরই 12 আনা সুবিধে। যদি সমস্ত অবস্থাটা তেমনই দাঁড়ায়, তবে কের মামলাটা তারা কোন পংক্তির অন্তর্ভুক্ত করবেন? অ্যাডভোকেটই বলেছেন, এবং তার কথা থেকে তিনি কখনোই সরে আসেননি। কের মামলাটা অত্যন্ত দুরূহ, তাই বেশ গুরুত্বের অধিকারী। সেই কারণেই প্রথম থেকেই আদালতে যথেষ্ট উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা যে এই মামলা নিয়ে কি করবেন সে সম্পর্কে খুব একটা সন্দেহের কিছু নেই। ইতিমধ্যেই হদিশ পাওয়া গেছে যে প্রথম সওয়ালটিও এ পর্যন্ত পেশ করা হয়নি, যদিও ইতিমধ্যে বেশ কয়েক মাস কেটে গেছে। অ্যাডভোকেটই বলেছেন যে মামলার কার্যধারা এখন একেবারেই প্রাথমিক স্তরে। মনে হয় এসব কথা বেশ হিসেব করেই অ্যাডভোকেট বলেছেন, যাতে আসামি দমে যায় এবং নিজেকে অত্যন্ত অসহায় বোধ করে, যাতে পরে তাকে সম্পূর্ণ বিধ্বস্ত করতে হঠাৎ এক সময় ঘোষণা করতে পারেন প্রাথমিক সওয়াল জবাব শেষ হয়ে গেছে এবং মামলার সবকিছুই তার বিপক্ষে গেছে। ফলে মামলাটি এখন আরও উচ্চপদস্থ আমলাদের হাতে গিয়ে পড়েছে। মামলার ব্যাপারটায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করা কের পক্ষে পুরোদস্তুর দরকার হয়ে পড়েছিল। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায়
যেমন এই শীতের সকালে সে অনুভব করেছে, যখন এই সমস্ত এলোমেলো চিন্তা তার মাথার মধ্যে ঘুরে বেড়াতে থাকে, তখন বিশেষ করে এই বিশ্বাস থেকে সরে আসতেও সে অসমর্থ যে এই মামলা সম্পর্কে প্রথম দিকে তার যেমন এক অবজ্ঞার ভাব ছিল, এখন আর তা তার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। এই পৃথিবীতে তার অবস্থিতি যদি একার হতো, তবে সমস্ত মামলাটাই সে খুব সহজে ঠাট্টা বলে উড়িয়ে দিতে পারত। যদিও এটাও ঠিক যে তেমন অবস্থায় এরকম একটা পরিস্থিতির উদ্ভবই হতো না। কিন্তু এখন তার কাকা তাকে এই অ্যাডভোকেটের কাছে টেনে এনেছেন। পরিবারের কথা এসে পড়েছে। মামলাটা যে পথে এগুচ্ছে, সেখানে তার অবস্থাটা আর এখন সম্পূর্ণ তার হাতে নেই। একটা অবর্ণনীয় তৃপ্তির সঙ্গে সে নিজেই অবিবেচকের মতো মামলা সম্পর্কে কিছু কিছু কথা তার পরিচিতদের কাছে বলেছে। কেউ কেউ যে আবার কিভাবে সমস্ত ব্যাপারটা জেনে ফেলেছে, তা এর কাছেও অজ্ঞাত। ফ্রয়লাইন বার্সোনারের সঙ্গে তার ঘনিষ্ঠতায় যে কিছুটা টানাপোড়েন চলছে, তাও এই মামলারই কারণে। সংক্ষেপে, এখন এই মামলা চালু রাখা বা মামলাটা বন্ধ করে দেয়া নিয়ে তার আর পছন্দ অপছন্দের কিছু নেই। সে এখন এক বেড়াজালের মধ্যে এসে পড়েছে। এখন তার কর্তব্য এর মধ্যে থেকেই যতটা পারা যায় নিজের দিকে তাকানো। তথাপি ঠিক এই মুহূর্তে অতিরঞ্জিত দুর্ভাবনারও কোনো দরকার নেই। অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যেই কে ব্যাংকের এই উঁচু পদে উঠে আসার মতো কাজটা সামলেছে এবং ওই পদে টিকে থাকা আর সকলের স্বীকৃতি আদায় করা সবই সে মোটামুটি বজায় রেখেছে। নিশ্চিতভাবেই বলা যায়, যোগ্যতার ফলেই এটা সম্ভব হয়েছে। মামলার আসল ব্যাপারটা উদ্ঘাটন করার কাজে এখন সেই যোগ্যতাকেই তার কাজে লাগাতে হবে। বলার অপেক্ষা রাখে না, চেষ্টা করলে সে তা ভালোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবে। সবথেকে বড় কথা হলো এই যে, সে যদি কিছু পেতে চায়, তবে তার মন থেকে সমস্ত রকম সম্ভাব্য অপরাধ বোধও নির্বাসন দেয়া একান্ত জরুরি। তেমন কোনো অপরাধের ব্যাপার এখানে নেই। আইনানুগ এই সমস্ত কাজ অবিকল ব্যবসায় লেনদেনের মতো। ব্যাংকের যাতে লাভ হয় সেদিকে দৃষ্টি রেখে এ ধরনের লেনদেন সে নিজেও অনেকবার করেছে। যে কোনো ব্যবসায়িক চুক্তিতে অনেক রকম বিপজ্জনক ঝুঁকি থেকে যায়, যেগুলি কিনা আগে থেকেই এড়িয়ে যেতে হয়। ঠিক কৌশলটা আসলে আর কিছুই নয়। কারো যদি কোনো দিক থেকে কোনো ঘাটতি থাকে, তবে কেউ যেন সে সমস্ত নিয়ে ভাবার তেমন সুযোগ অপর পক্ষকে না করে দেয়। আর যেদিক থেকে সে পোক্ত, সেইটাই জোর করে ধরে থাকা। এদিক থেকে দেখলে কের পক্ষে একমাত্র সিদ্ধান্ত এই হতে পারে যে, যত তাড়াতাড়ি পারা যায় অ্যাডভোকেটের কাছ থেকে মামলাটা তুলে নেয়া। সম্ভব হলে সেদিন সন্ধ্যাবেলাতেই। অ্যাডভোকেটের মতে এমন কথা কখনো শোনা যায়নি। কথাটা সত্যি হওয়াই সম্ভব এবং এমন কিছু করা হলে তা অ্যাডভোকেটের পক্ষে অপমানজনক। কিন্তু কে সহ্য করতে পারবে না যে তার মামলায় তার নিজের সমস্ত চেষ্টা এবং উদ্যোগ এমন সমস্ত কাজের ফলে ব্যাহত হবে, যে সমস্ত কাজের উৎস খুবই সম্ভব তার প্রতিনিধি অ্যাডভোকেটের দপ্তরে। একবার যদি অ্যাডভোকেটকে নাড়া দেয়া যায়, তাহলে তা সওয়াল সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবেই পেশ করা হবে এবং আমলাদের ওপরও সম্ভব মতো প্রত্যেক দিন চাপ সৃষ্টি করা যাবে, যাতে মামলাটির প্রতি যথেষ্ট মনোযোগ তারা দেন। ভয়ে ভয়ে চিলেকোঠার সরু বারান্দায় টুপিটি বেঞ্চের নিচে রেখে, যেমন অন্যান্যরা করে, বসে থাকলে তো হবে না। কে নিজে অথবা মহিলাদের কেউ অথবা অন্য কোনো বার্তাবাহক আমলাদের সঙ্গে দিনের পর দিন যোগাযোগ রক্ষা করে চলবে এবং তাদের বাধ্য করবে যাতে এখনকার মতো কাঠের রেলিংয়ের উপর দিয়ে হা করে বারান্দায় বসা লোকগুলির দিকে তাকিয়ে থাকার পরিবর্তে কের কাগজপত্র তারা মনোযোগ দিয়ে দেখেন। এই কৌশল বিরামহীনভাবে যতদিন না মামলার নিষ্পত্তি হয় চালিয়ে যেতে হবে। সবকিছু সংগঠিত করে তাদের তত্ত্বাবধান সম্পর্কে নিশ্চিত হতে হবে। অন্তত আদালতের এমন একজন আসামি সম্পর্কে অভিজ্ঞতা হবে, যে নাকি জানে তার অধিকার কেমনভাবে আদায় করতে হয়। কে যদিও বিশ্বাস করে যে সে নিজে নিজেই সমস্ত ব্যাপারটা সুরাহা করতে পারবে, তথাপি আত্মপক্ষ সমর্থন করে সওয়াল জবাব তৈরি করার অসুবিধাগুলি মনে হয় অতিক্রম করা তেমন সহজ হবে না। একসময়, তাও 1 সপ্তাহের বেশি নয়, সে ভেবেছিল নিজের জন্য নিজে নিজে সওয়াল লেখাটা একটা লজ্জার বিষয় মাত্র। একবারও তার মনে হয়নি যে তা করতে গিয়ে তার অসুবিধা হতে পারে। সে মনে করতে পারল যে তার কর্মব্যস্ত কোনো এক সকালে হঠাৎ সে তার অফিসের কাগজপত্র একপাশে সরিয়ে রেখে খসড়া করার প্যাড এগিয়ে নিয়েছিল। ভেবেছিল নিজের পক্ষ সমর্থন করে এফিডেভিটের একটা খসড়া লিখে সেটা অ্যাডভোকেটকে দিয়ে দেবে, যাতে সে তার ওপর ডিম পাড়তে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যানেজারের ঘরের দরজাটা খুলে গেল
এবং ডেপুটি ম্যানেজার এসে তার ঘরে ঢুকলো হো হো করে হাসতে হাসতে। সেই সময়টা অত্যন্ত পীড়াদায়ক ছিল কের কাছে। যদিও ডেপুটি ম্যানেজার তার সওয়ালের খসড়া দেখে হেসে ওঠেনি, অবশ্য এই বিষয়ে সে কে কিছু জানতও না। সে হাসছিল শেয়ার মার্কেটের একটা মজার গল্প শুনে, যেটা ঠিক সেই সময়ই সে শুনেছিল। গল্পটা বোঝাবার জন্য ছবি আঁকার দরকার ছিল, তা না হলে গল্পটা ঠিক ঠিক উপভোগ করা যেত না। তাই ডেপুটি ম্যানেজার ডেস্কের ওপর নুয়ে পড়ে কের হাত থেকে পেন্সিলটা নিয়ে নিল। তারপর শুরু করলো তার সেই মনের মতন ছবিটি আঁকতে তার খসড়া করার প্যাডের ওপর। অথচ একটু আগেই ভেবেছিল সে তার এভিডেভিডের খসড়া লেখা শুরু করবে ওই প্যাডেরই পাতায়। কোনোরকম লজ্জার অনুভূতি এখন আর কের গতিরোধ করতে পারবে না। সে জানে সোজা কথায় সওয়ালটা তাকে লিখে ফেলতে হবে। যদি অফিসে বসে সে জন্য কোনো সময় না করে উঠতে পারে, যা খুবই সম্ভব, তাহলে রাতে তাকে তার ডেরায় বসে লিখতে হবে। আর যদি রাতেও যথেষ্ট সময় করে নিতে না পারে, তবে তাকে ফার্লো অর্থাৎ লম্বা ছুটিতে যেতে হবে। কিছু করতে গিয়ে মাঝপথে এসে থেমে যাওয়ার মতো বোকামো আর কিছু নেই, তা সে যে কাজই হোক, ব্যবসা অথবা অন্য কিছু। সন্দেহ নেই এই কাজ যথেষ্ট কষ্ট ও শ্রমসাধ্য। কাজটা সম্পূর্ণ করা যে প্রায় অসম্ভব, এমন একটা ধারণায় প্ররোচিত হবার জন্য কারো ভীতু কিংবা ভয়ার্ত স্বভাবের মানুষ হবার দরকার নেই। কাজের ধরনটা সহজেই বোঝা যায়। এর কারণ আলস্য অথবা শুধু অ্যাডভোকেটের ক্ষতি করবে এমন বিদ্বেষজনিত বাধা দেবার প্রবৃত্তি নয়, পরন্তু তার ঘাড়ে যে অপরাধের বোধ চাপানো হয়েছে, যে অপরাধের বিষয়বস্তু সেও জানে না, সেই অভিযোগের মোকাবিলা করা। এক অভিযোগ থেকে আবার অন্য অন্য আর কি অভিযোগ উঠতে পারে, সে কথা না বলাই ভালো। একজনের সমস্ত জীবনটাই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার মধ্য দিয়ে অতিবাহিত হবে। জীবনের সেই ছোট ছোট কাজ অথবা দুর্ঘটনা সবকিছুই এখন পরিষ্কারভাবে সূত্রবদ্ধ করার পর বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে দেখতে হবে। আর এ সমস্ত কাজ কে না জানে শুধু বিষণ্ণতাই তৈরি করে। অবসরপ্রাপ্ত কারো পক্ষে যখন সে তার দ্বিতীয় শৈশবে ফিরে আসে, এ ধরনের কাজ হয়তো তার দীর্ঘ সময় কাটাবার উপযুক্ত একটা পেশা হয়ে উঠতে পারে। কিন্তু যে সময় কের উচিত সর্বান্তকরণে শুধু কাজে নিয়োগ করা, যখন প্রতিটি মুহূর্ত কাজে এমনই ঠাসা যে থই পাওয়া যায় না, কারণ তার চাকরি জীবনের এখনো অনেক বাকি এবং ধাপগুলো তার সামনে এখনো খোলা। এমনকি প্রমোশনের ব্যাপারে এখন সে ক্রমে ডেপুটি ম্যানেজারেরও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। তার সময় এতই কম যে যে কোনো অবিবাহিত যুবকের সন্ধ্যা ও রাত যেভাবে কাটে, তার সেভাবে তা উপভোগ করারও সময় নেই। অথচ এমন সময়ই তাকে এই সমস্ত মামলা মোকদ্দমার কাজ নিয়ে বসতে হলো। এই সমস্ত ভাবনায় আরও একবার নিজেকে বড্ড বেশি বেচারা বেচারা মনে হলো তার। যেন প্রায় অনিচ্ছাকৃতভাবে এই সমস্ত ভাবনার এক কথায় ইতি টানতে তার আঙুল গিয়ে পড়ল কলিং বেলের বোতামের ওপর। ফলে ওয়েটিং রুমের ঘণ্টাটা বেজে উঠল। ঘণ্টা বাজাবার মুহূর্তে সে ঘড়িটার দিকে একবার তাকালো। ঘড়িতে তখন 11টা। আকাশ পাতাল ভাবতে ভাবতে তার 2 ঘণ্টা কেটে গেছে। তার মূল্যবান সময়ের অনেকটা। অবশ্য তখনও তার ক্লান্তি যায়নি, বরঞ্চ আগের থেকেও বেশি ক্লান্ত সে বোধ করছিল নিজেকে। তবে সবটুকু সময়েরই যে অপচয় হয়েছে তা নয়। অন্ততপক্ষে একটা সিদ্ধান্তে এসে পৌঁছতে পেরেছে সে। হয়তো এটাই পরবর্তীকালে তার কাছে মূল্যবান প্রমাণিত হবে। তার বেয়ারা ঘরে ঢুকলো একরাশ চিঠি এবং 2জন ভদ্রলোকের ভিজিটিং কার্ড হাতে নিয়ে। তারা অনেকক্ষণ কের জন্য অপেক্ষা করছিলেন। তারা বস্তুতপক্ষে ব্যাংকের গুরুত্বপূর্ণ 2 মক্কেল এবং তাদের কোনো মতেই এতক্ষণ বসিয়ে রাখা উচিত হয়নি। কিন্তু তারাই বা এমন অসময়ে এসেছেন কেন? কেন? ওদের যখন সময় আসবে, দরজার পেছন থেকে ঠিক একই প্রশ্ন হয়তো ওরাও করতে পারেন। ওরা হয়তো জিজ্ঞাসা করবেন, কের মতো অধ্যাবসায়ী অফিসার নিজের ব্যাপার নিয়ে অফিসের মূল্যবান সময় নষ্ট করতে দিয়েছেন কেন? তাকে বিব্রত করতে আগে যা যা ঘটেছে এবং ভবিষ্যতে আরও যা হয়তো ঘটবে, কে আর ভাবতে পারছে না। কেমন অবসন্ন বোধ করে। কে উঠে দাঁড়ালো তার অপেক্ষমান মক্কেলদের প্রথম জনকে অভ্যর্থনা জানাতে। তিনি দিব্যি হাসিখুশি ছোট্টখাট্ট একটি মানুষ, একটি কারখানার মালিক, জিনিসপত্র প্রস্তুতকারক। কে তাকে বিলক্ষণ চেনে। ঘরে ঢুকেই তিনি দুঃখ প্রকাশ করলেন কে জরুরি কাজের মধ্যে এসে তার সময় নষ্ট করার জন্য। উত্তরে কেউ দুঃখ প্রকাশ করল তাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। কিন্তু কে তার এই দুঃখ প্রকাশ এমনই যান্ত্রিকভাবে করল যে তার এই দুঃখ প্রকাশের মধ্যে আন্তরিকতার অভাব এমনই স্পষ্ট যে আগন্তুক তার ব্যবসার ব্যাপারে অত নিবিষ্ট না থাকলে
শত চেষ্টা করেও তার লক্ষ্য না করে পারতেন না। ঠিক যেমন হওয়া উচিত তিনি সেভাবেই প্রস্তুত হয়ে এসেছিলেন। তিনি সঙ্গে যে সমস্ত কাগজপত্র এনেছেন তার প্রত্যেকটিতেই নানা রকমের হিসেব কষা। কাগজগুলিকে সামনে মেলে ধরলেন এবং বিভিন্ন খাতে যা যা যোগ করা হয়েছে তাদেরও ব্যাখ্যা করলেন। এমন তাড়াহুড়োয় সবকিছুর ওপর চোখ বুলোবার সময় একটি সামান্য ভুলও ভদ্রলোকের চোখ এড়াল না। ভুলটি তিনি সংশোধন করলেন। কের মনে পড়ল বছরখানেক আগে এ ধরনেরই একটি চুক্তি সে ভদ্রলোকের সঙ্গে সম্পূর্ণ করেছিলেন। ভদ্রলোক এবার জানালেন যে অন্য একটি ব্যাংক আরও ভালো শর্তে তার সঙ্গে চুক্তি করতে চায়। কথাগুলির পর চুপ করে তিনি কের মুখের দিকে তাকিয়ে বসে রইলেন, কে কি বলে শোনার জন্য। প্রথম দিকে কে অত্যন্ত মনোযোগ দিয়ে ভদ্রলোকের যুক্তিগুলি শুনছিল। কাজের বিষয় নিয়ে এ ধরনের জরুরি কথাবার্তার আকর্ষণ সেও বোধ করে। দুর্ভাগ্যের বিষয়, তার এই মনোযোগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্পক্ষণ পরেই কথাগুলির শব্দমাত্র তার কানে যাচ্ছিল এবং শুধু কথার মাঝে মাঝে মাথা নাড়ছিল। নতুন ধরনের যাবতীয় শর্ত সম্পর্কে পণ্য উৎপাদনকারী ভদ্রলোকের যে দাবি তা তখন উৎসাহের প্রলেপে ঢাকা। অবশেষে কে কথাগুলি শোনার ভান করার উৎসাহও হারালো। এখন শুধুমাত্র ভদ্রলোকের বিরল কেশ মাথার দিকে অর্থহীনভাবে তাকিয়ে থাকল। সামনে মেলে ধরা কাগজগুলোর দিকে অন্যমনস্কভাবে কয়েকবার মাথা নিচু করে চোখ বুলিয়ে ভাবল, লোকটা কখন বুঝবে যে তার সমস্ত বাগ্মিতা বিফল হতে চলেছে। ভদ্রলোকের কথায় যখন মুহূর্তের ছেদ পড়ল, কে সত্যি সত্যি ভেবেছিল এই সুযোগে স্বীকার করে যে তার মনের অবস্থা তখন কোনো রকম কাজ করার পক্ষে উপযুক্ত নয়। কিন্তু কে শুধু দুঃখের সঙ্গে লক্ষ্য করল যে তার মক্কেলের চোখে মুখে উদ্গ্রীব দৃষ্টি, সতর্কতা, যেন সমস্ত রকম আপত্তির মোকাবেলা করতে তিনি তৈরি হয়েই এসেছেন। বলার অপেক্ষা রাখে না, এর অর্থ হলো এই সাক্ষাৎকার অনেকক্ষণ ধরে চলবে। কাজে কাজেই সে এমনভাবে মাথা নামালো যে মনে হবে কোনো আদেশ সে পালন করছে। তারপর শুরু হলো পেন্সিলের মাথায় কাগজের ওপর ধীর সঞ্চারণ, কয়েকটি সংখ্যার ওপর এসে একটু সময়ের জন্য থামা। পণ্য উৎপাদকের সন্দেহ হলো কে বুঝি তার পরিকল্পনার কোনো ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত অঙ্কের সংখ্যাগুলি যথেষ্ট নির্ভরযোগ্য হয়ে ওঠেনি। চুক্তির পক্ষে সংখ্যাগুলি হয়তো অপরিহার্য নয়। যাই হোক, ভদ্রলোক তার কাগজপত্রগুলির ওপর হাত রাখলেন এবং কের আরও কাছে সরে এসে বললেন, অঙ্কগুলি সমস্ত চুক্তির মূল উপাদানেরই ব্যাখ্যা মাত্র। কিছু করা খুবই কঠিন। কে ঠোঁট বাঁকিয়ে বলল, এই কাগজগুলি যখন তার একমাত্র আলোচ্য এবং অবলম্বন, তখন সে সেগুলি ফাইলের মধ্যে ভরে রেখে অসহায়ের মতো চেয়ারের হাতলের ওপর এলিয়ে পড়ল। কে একবার মাথা তুলে তাকালো, অর্থহীন চোখেই শুধুমাত্র সে তাকালো যখন ডেপুটি ম্যানেজারের ঘরের দরজাটা খুলে গেল। সেখানে আবছা আবছা এক মূর্তি, দেখে মনে হয় ব্যান্ডেজের মতো খুব পাতলা কাপড়ের আবরণে ঢাকা। এমন একটি অপছায়ার আবির্ভাবে কে বিন্দুমাত্র চিন্তিত বোধ করল না। শুধু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া সে অনুভব করল এবং তা তাকে বেশ খুশি করল। কারণ ওই ভদ্রলোক ডেপুটি ম্যানেজারকে দেখামাত্র চেয়ারের সীমানা থেকে যেন ছিটকে বেরিয়ে দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হলেন। যদিও কে আরো খুশি হতো যদি পণ্য প্রস্তুতকারক সেই ভদ্রলোক আরও 10 গুণ দ্রুততার সঙ্গে উঠে যেতেন। অবশ্য সেই সঙ্গে কে ভয়ও পেল যে সঙ্গে সঙ্গে হয়তো এই অপছায়া ওখান থেকে আবার অবস্থিত হতে পারে। কের এমন দুর্ভাবনা অমূলক, কারণ ভদ্রলোক দুজন একজন অপরজনের সান্নিধ্যে আসার পর করমর্দন করলেন এবং দুজনে মিলেই কে টেবিলের দিকে এগিয়ে এলেন। মক্কেল ভদ্রলোক দুঃখ প্রকাশ করে বললেন যে তার ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে অ্যাসেসর অর্থাৎ কে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করছে না। কে ততক্ষণে ডেপুটি ম্যানেজারের চোখের সামনেই আবার টেবিলে রাখা কাগজপত্রের ওপর মাথা নামিয়ে চোখ রাখল। আগন্তুক দুজন তখন প্রায় তার টেবিল ঘেঁষে ঝুঁকে দাঁড়ালো। তার মক্কেল ভদ্রলোক দুজন যেন উঠে পড়ে লাগলেন তার প্রস্তাবের অনুমোদন ডেপুটি ম্যানেজারের কাছ থেকে আদায় করতে। কের মনে হলো যেন বিরাট মাপের দুই দৈত্য তার মাথার ওপরে তার জন্য দর কষাকষি করছে। আস্তে আস্তে যতটুকু সাহস সঞ্চয় করতে পারল কে ওপরের দিকে চোখ তুলে তাকালো বুঝতে যে বাস্তবিক তারা কি চায়। তারপর টেবিলে রাখা দলিলগুলো থেকে এলোমেলোভাবে একটি তুলে নিয়ে তার খোলা হাতের তালুর উপর বিছিয়ে দিল এবং ক্রমে ক্রমে হাতটা ওপরের দিকে তুলতে লাগলো। সঙ্গে সঙ্গে সেও তাল রেখে উঠতে শুরু করলো, যাতে তাদের সমকক্ষ হতে পারে। এমন করার ঠিক প্রত্যক্ষ কোনো উদ্দেশ্য ছিল না।
কিন্তু তার মনে হয়েছিল যখন সে আত্মপক্ষ সমর্থনে তার সেই মহান সওয়াল সম্পূর্ণ করবে, পুরোপুরিভাবে আইনের আওতা থেকে মুক্তি পেতে, অর্থাৎ বেকসুর খালাস পেতে, তখন অর্থাৎ সেরকম অবস্থায় তাকে এমনভাবেই সবকিছু করতে হবে। ডেপুটি ম্যানেজার, যিনি ওদের কথাবার্তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছিলেন, কাগজপত্রগুলিতে কি লেখা আছে না পড়েই শুধু একবার সেগুলির দিকে তাকিয়ে দেখলেন। কারণ মনে হলো অ্যাসেসরের কাছে যা প্রয়োজনীয় তার কাছে তা অপ্রয়োজনীয়। কের হাত থেকে কাগজপত্রগুলি নিয়ে বললেন, ধন্যবাদ, আমি ইতিমধ্যেই সমস্ত কিছুই জেনেছি। এবং কথা না বাড়িয়ে টেবিলের ওপর আবার কাগজগুলি তিনি রেখে দিলেন। কে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু ডেপুটি ম্যানেজার তা দেখলেন না, অথবা তিনি যদি দেখেই থাকেন তবে কৌতুক বোধ করছেন। তিনি প্রচণ্ড শব্দ করে বার কয়ে হাসলেন। একটি দ্রুত ঠেলা মেরে বাধ্যত পণ্য প্রস্তুতকারক ভদ্রলোককে যেন একটু অপ্রতিভ করে তুললেন। সঙ্গে সঙ্গে আবার নিজের সেই ধাক্কাটা সামনে নিলেন এবং অবশেষে তিনি ভদ্রলোককে তার প্রাইভেট অফিসে ডেকে নিয়ে গেলেন, যেখানে তারা দুজনে মিলে ব্যবসার সম্পূর্ণ শর্তাদি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি ভদ্রলোককে বললেন। আমি সম্পূর্ণ একমত এবং মাননীয় অ্যাসেসর মশাই, এমনকি কথা বলার সময়েও তিনি প্রস্তুতকারকে উদ্দেশ্য করেই কথা বলছিলেন, তার কাঁধ থেকে আমার হাতে কাজটা নিয়ে নিলে ভারমুক্ত হবেন। এই ব্যবসায়িক প্রস্তাবটি নিয়ে অনেক ভাববার আছে। তাকে দেখে মনে হয় আজ তিনি কাজের চাপে ক্লান্ত। তাছাড়া তার জন্য তার সংলগ্ন ঘরে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আছেন। কে তখনও যথেষ্ট আত্মপ্রত্যয় ছিল যাতে করে সে ডেপুটি ম্যানেজারকে আমল না দিয়ে এবং তার সৌহার্দ্যপূর্ণ কিন্তু খানিকটা যেন অভ্যাসজাত হাসি মুখে নিয়ে শুধু প্রস্তুতকারকের উদ্দেশ্যে তাকালো। শুধুমাত্র এইটুকুই, ওছাড়া তার আর কোনো প্রতিক্রিয়া ছিল না। টেবিলের ওপর নিজের দুহাতে ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে অবিকল এক আজ্ঞাবাহী কেরানির মতো সামনের দিকে তাকিয়ে থাকল। তার ঘরের ওই দুজন তখনও কথা বলে চলেছেন। কথার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর থেকে কাগজপত্র গুছিয়ে তুলে নিলেন এবং পরে ম্যানেজারের ঘরে অদৃশ্য হলেন। ঘর থেকে বার হবার দরজার কাছে দাঁড়িয়ে প্রস্তুতকারক ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে বললেন যে তিনি কিন্তু তখনও বিদায় সম্ভাষণ জানাচ্ছেন না এবং পরে অবশ্যই তাদের সাক্ষাৎকারের সব বিবরণ তিনি মাননীয় অ্যাসেসরকে জানাবেন। তাছাড়া আরও একটা খুবই সাধারণ বিষয় তাকে উল্লেখ করতে হবে।